ওকে আমি সেদিনই মারব, যেদিন ও কিংশুকের জায়গায় অন্য কাউকে মন দেবে, তার আগে নয়। ওনার কথাগুলো শুনে আমি আরও ভয় পেয়ে যাই। আমি মনিকে জড়িয়ে ধরি, এতটাই শক্ত করে ধরেছিল যে আমাকে ছাড়ানো অসম্ভব। তুই আমাকে না ধরে অন্য কাউকে কেন বারবার জড়িয়ে ধরিস? আই ওয়ান্ট টলারেট দিস সেকেন্ড। আমাকে মনির থেকে এক প্রকার ট্রেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল উনি, কিন্তু আমি আরও শক্ত করে ধরি মনিকে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না হরিণ। মনি, আমাকে বাঁচাও প্লিজ। ও মনি প্লিজ, উনি আমাকে মেরে ফেলবে মনি। মনিকে কিছু না বলতে দেখে আমি মনির দিকে তাকাই, আর এই সুযোগে উনি আমাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেন আর জোরে জড়িয়ে ধরে। এই কাঁদছিস কেন? মেরেছে তোকে? আমাকে প্লিজ ছেড়ে। চুপ, একদম চুপ। তোর মুক্তি নেই আমার থেকে। 5 বছর এই বুকে অনেক কষ্ট নিয়ে থেকেছে জান, আর নয়। চল আমার সাথে। তুই এখন ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? বিয়ে করতে। এত রাতে? হুম। কাজী অফিস তো সব বন্ধ। আমি চাইলেই সব খোলা। কিন্তু এভাবে তো বিয়ে হয় না বাবা। তো কিভাবে হয়? সকল কিছুর একটা নিয়ম আছে বাবা। ওর কাছে যাওয়ার জন্য কোনো নিয়ম নীতি মানি না আমি। দেখ বাবা, তুই খান বাড়ির বংশধর। তোর বিয়ে হলে এইভাবে নয়, আরো ধুমধামে হবে। উনি মনির দিকে তাকায়। 5 বছর আগে তো কোনো ধুমধাম হয়নি, তাহলে এখন এই নাটক কেন? দেখ বাবা, তখন তো বিষয়টা আলাদা ছিল, আর তোর বউও ছোট ছিল। এখন তো তোরা যথেষ্ট বড়। এইভাবে তো বিয়ে হয় না সোনা বাবা। আমার বউকে আমি 10 জনকে দেখাবো না মনি। ঠিক আছে, মিনিমাম পরিবারের মানুষকে তো জানা প্লিজ। আই রিকোয়েস্ট ইউ কিংশুক। ঠিক আছে, কিন্তু বিয়েটা কালকে হবে। ঠিক আছে বাবা। মনির কথায় সায় দিয়ে উনি আমাকে ছেড়ে দেয় আর কপালে কিস দিয়ে আর আমার গাল ধরে বলে, আজকের রাতটা আমাকে ছাড়া থাক। কাল থেকে তুই সকাল বিকেল সন্ধ্যা রাত সবটা আমার। উনি নিচে চলে যায় বিয়ের আয়োজন করতে, সবাইকে কাজ বুঝিয়ে দিতে, আর আমি মনির সাথে তার রুমে। কিছুক্ষণ পর, মনি, উনি কি বলছে এসব? আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, সব বলবো। মনি, হুম। আমি পালাতে চাই। কি? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে অরিনকে আমার চাই, না হলে কাউকে জীবন্ত ছাড়বো না। ওকে বস। আগের দিন রাতে মনি, হুম। আমি পালাতে চাই। কি? তোর কোনো আইডিয়া আছে তুই কি করতে যাচ্ছিস? আমার কান্না থেমে আরও বেশি বাড়ল। মনিও কি আমাকে এই নরকে ঠেলে দেবে? আমার চোখের পানি মোছাতে মোছাতে মনি এমন সব কথা বলছিল যেগুলো শোনার মতো শক্তি স্বাভাবিক মানুষের নেই। অরিন, আমি মনির দিকে তাকাই। তোকে আজকে কিছু সত্যি জানানোর আছে। কি সত্যি মনি? এই 5 বছর আমি কেন তোকে ওর থেকে দূরে রেখেছিলাম সেই সত্যি। আমি কিছু না বলে শুধু মনির দিকে তাকিয়েছিলাম এক আকাশ সমান আগ্রহ নিয়ে। যখন তোর আর কিংশুকের বিয়ে হয় তখন তুই সবেমাত্র কিশোরী, আর কিংশুক যুবক। ভালো লাগা মন্দ লাগা সবই ওর বোধগম্য ছিল, কিন্তু তোর ছিল না। বউ কি জিনিস ও বুঝতো, কিন্তু স্বামী কি জিনিস সেটা তখন তোর বোঝার কথা নয়। আমরা ভেবেছিলাম বিয়ের পর ও পাল্টাবে, মারামারি খুন এসব থেকে দূরে সরে আসবে, তাই রীতিমতো জোর করেই ওকে তোর সাথে বিয়ে দিই। কিন্তু বিয়ের দিন রাতে যখন আমরা সবাই বাসায় ফিরি তোকে নিয়ে, তখন আমাদের জন্য অপেক্ষা করছিল কিংশুকের শত্রুরা। আমার খুব ভয় হচ্ছিল। পরক্ষণেই মনে পড়ল তোর কথা। আমি দৌড়ে তোর কাছে গেলাম, দেখলাম তুই ঘুমাচ্ছিস। কিন্তু এত গভীর ঘুম তো হওয়ার কথা নয়। কিন্তু কিছু হওয়ার পরও তুই কেন কিছু টের পেলি না, এটা ভাবতেই কিংশুক চলে আসে। গাড়ির ডোর খুলে তোকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যাই। ওর শরীরে লেগে থাকা রক্ত দিয়ে তোর শরীর ভিজে যায়। ও কেমন পাগল উন্মাদের মতো তোর শরীরে লেগে থাকা রক্তগুলো মুছতে থাকে। আমরা সবাই তখনও আতঙ্কে ছিলাম, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার ছোট ভাই আশরাফ, মানে সাথীর বাবা, কিংশুককে থামায় আর বাইরে নিয়ে যায়। আমরা তখন তোর কাছে যাই,
তোকে পরিষ্কার করে আমার রুমে নিয়ে যাই। তোর ঘুম ভাঙছে না দেখে আমরা চিন্তায় পড়ে যাই। ড্রাইভারকে কল করি তোকে হসপিটালে নেওয়ার জন্য। তখন ড্রাইভার ভিতরে এসে বলে, রাস্তায় যেই পানির বোতল তোকে দিয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর কিংসুক তাকে দিয়েছিল তোকে দেওয়ার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর কিংসুক আর ভাই বাড়ি ফিরে। তখন আমরা সবাই জেগেছিলাম। কিংসুক বাড়ি ফিরতেই তোর খোঁজ করে, আমি বাধা দিই। আর যাই হোক, তোকে এই মৃত্যু খেলায় আমি সামিল করব না। কিন্তু কিংসুক আমার কথা শোনে না। ও জেদ ধরে বসে তোকে নিয়ে লন্ডনে চলে যাবে। কিন্তু তোর 18 বছর না হওয়ায় এটা সম্ভব ছিল না। আমরা অনেক বোঝাই কিংসুককে। তারপর সবাই মিলে সিদ্ধান্তে আসি তোর 18 বছর না হওয়া অবধি ও তোর থেকে দূরে থাকবে। তারপরের দিন ও চলে যায় লন্ডনে। তখন ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে আর ও ফিরতে ফিরতে তোকে দূরে কোথাও পাঠিয়ে দিব। কিন্তু না, তা আর হয়নি। ও তোর চারপাশে এমন অদৃশ্য দেওয়াল তৈরি করেছিল যে তুই বুঝতেও পারিসনি। তুই ওর এমন নেশাতে পরিণত হলি যে ও তোর জন্য মানুষ খুন করতেও দুবার ভাবে না। তার সব থেকে বড় প্রমাণ পেয়েছিলাম আমরা তোর 17তম জন্মদিনে। মানে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম বললেন, সেদিন একজন তোকে অনেকক্ষণ ধরে দেখছিল আর কুচিন্তা করেছিল। সেটা কিংসুকের কানেও যায়। সবাই জানতো ও বাংলাদেশে নেই, শুধু আমি জানতাম ও আসতো। তোকে দেখেই আবার বাংলো বাড়িতে চলে যেত আর তোকে সময় দিচ্ছিল নিজেকে বোঝার জন্য। সেদিন পার্টি শেষে সবাই যখন চলে যায় তখন কিংসুক আসে। ওর হাতে ছিল মানুষের চোখ আর সাথে একটা বাটি ভর্তি রক্ত। সেদিন দ্বিতীয়বারের মতো কিংসুককে মানুষ থেকে নরপশুতে পরিণত হতে দেখি। ও কাউকে কিছু না বলে সোজা তোর রুমে চলে যায় আর তোকে কোলে করে নিচে নিয়ে আসে। তোকে সেন্সলেস করার স্প্রে দেয় ও, যার জন্য তুই কিচ্ছু টের পাসনি। তোর 2 পা রক্তে ভেজায় ও আর কপালে কিস দিয়ে চলে যায়। তখন বুঝলাম তুই ওর কত বড় আনহেলদি অবসেন্স। তুই কি করছিস না করিস সব খবর ওর কাছে চলে যেত। আমাদের বাসায় 16 জন সার্ভেন্টের মধ্যে 10 জনই কিংসুকের লোক তোর উপর নজর রাখত। প্রায় সময় ও আসতো তোকে দেখার জন্য। তুই বুঝতি না কিছুই। একবার একজন তোর ছবি তুলেছিল বলে ও সেই ছেলের হাত ভেঙে দিয়েছিল। আর তোর জন্য ও আরমান আর আমাদের বাসায় আসে না। আসলে ওকে আসতে দেওয়ার মতো অবস্থায় রাখা হয়নি। মানে কি হয়েছিল আরমান ভাইয়ের সাথে? যেদিন তুই আমার কাছ থেকে জানতে চাস বডি কাউন্ট কি, সেদিন কিংসুক ভিডিও করেছিল। ওর চোখে তখন ভীষণ হিংস্রতা দেখলাম। তাই আমি সোজা জানতে চেয়েছিলাম কোথায় থেকে জানলি। তুইও বললি মনির ভাই তোকে জিজ্ঞেস করেছিল, কিন্তু জানিস না বিধায় উত্তর দিতে পারিসনি। কিন্তু তুই উত্তর না দিলেও কি হবে, কিংসুক ঠিকই উত্তর দিয়েছিল। আমি মনির দিকে তাকাই। এতদিন আমাকে কেন কিছু জানানো হলো না মনি? কারণ কিংসুক চায়নি তুই ওর হিংস্র রূপ দেখ। আমি ওনার সাথে থাকতে চাই না মনি। কিংসুক তোকে ছাড়বে না অরিন, মরলেও ওর সাথেই তোকে থাকতে হবে। তাহলে আমি মরেই যাব মনি। অরিন, আমি আর কি করব মনি? ওনার মতো একজন বদ্ধ উন্মাদ মানুষের সাথে সারা জীবন কিভাবে থাকবো আমি মনি? তুই যদি আমার নিজের মেয়ে হতি, তোকে মেরে লাশ বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম, তাও বিয়েটা হতে দিতাম না। কিন্তু তুই তো কিংসুক আবিরের বউ। তুই চাইলেও ওর, না চাইলেও ওরই থাকতে হবে। মনি, উনি আসলে কে? কেন সবাই ওনাকে ভয় পায়? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনি আমাকে এমন কথা জানায় যা না জানাই হয়তো আমার জন্য ভালো ছিল। কিংসুক আবির খান, এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, কিং অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। কি? আমার কিংসুক এমন ছিল না অরিন। ভাই ভাবির মৃত্যুর পরই এমন হয়ে যায় ও। মনির কথা শুনে
আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে যাই। না, আর যাই হোক, আমাকে পালাতেই হবে, যেভাবে হোক না কেন। সকালে রাতে মনির সাথে ঘুমিয়েছিলাম আমি, কিন্তু সকালে ঘুম ভাঙে কারো পরম আদরের স্পর্শ পেয়ে। আমি ধীরে ধীরে চোখ খুলতেই দেখি কিংসুক আমার খুব কাছে। উনিকে দেখা মাত্রই আমি ভয়ে পিছনে যেতে চাই, কিন্তু উনি আরো শক্ত করে আমাকে ধরে। আমার থেকে এত বালিশ কেন জান? আমি স্টপ, লেট মি লাভ ইউ। না প্লিজ। উনি আমার দিকে তাকায় আর মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এটা প্রথমবার নয় যে আমি তোর পাশে শুয়ে আছি। কি? হুম, তোর 18তম জন্মদিনের পর থেকে আমি প্রায় সময়ই তোর সাথে ঘুমিয়েছি বউ। অসম্ভব। সবই সম্ভব। তাহলে আমি কিছু টের পাইনি কেন? আর মনি বা কেন আমাকে কালকে বললো না এসব? তোর মনে জানলে তো বলবে। এমন অনেক রাত গেছে বউ, যখন তুই শান্তিতে ঘুমিয়েছিলি আর আমি সারা রাত বসে তোকে পাহারা দিয়েছি। একদম একটা বিড়ালের বাচ্চার মতো ঘুমাতি তুই, আর আমি তোকে দেখে দেখে রাত পার করতাম। অনেক ইচ্ছে হতো তোকে গভীরভাবে ছুঁয়ে দেখার। ওনার কথা শুনে রীতিমতো কোমাতে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। একজন মানুষ দিনের পর দিন আমার সাথে একই বিছানায় থেকেছে, আর আমি টেরও পেলাম না। এত মরা ঘুম তো আমার নয়। তাহলে কি? ক্লোরোফর্ম। কোনো ভনিতা না করে সোজা সাপটা জিজ্ঞাসা করলাম, আমি কি এখনো ভার্জিন? আজকের পর থেকে নট শিওর। আমি ভয়ে ওনার দিকে তাকাই। তার মানে কোনো অঘটন ঘটেনি। এখনো আমার কাছে সময় আছে নিজেকে বাঁচানোর। চল ওঠ। কোথায়? কেন, বিয়ে করতে? নাকি একইভাবে আমার বুকের মাঝে থাকবে? শিট, আমি এতক্ষণ ওনার এত কাছে ছিলাম। না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে যায়। আর হ্যাঁ, এই শাড়িটা পরেই আসবি। শাড়িটা দেখে উনি চলে গেলেন। পরবো না ওনার দেওয়া শাড়ি, দেখি কি হয়। হ্যাঁ, না বিয়ে করব আর না ওনার কথা শুনবো। যেই ভাবা সেই কাজ। সেই দিন আমি জেদের বসে ওনাকে এতটাই রাগিয়ে দিয়েছিলাম যে নিজের কবর নিজেই খোঁড়ার মতো অবস্থা হয়েছিল। ফ্রেশ হয়ে একটা সিম্পল লাল চুড়িদার পরেছিলাম আমি, আর অপেক্ষা করছিলাম কেউ আমাকে ডেকে নিয়ে যাক। কালকের পর সবাইকে ফেস করাও অনেক লজ্জার ব্যাপার হয়ে গিয়েছিল আমার জন্য। প্রচুর বিরক্ত হচ্ছিলাম। ঠিক তখনই সাথী, পুষ্প, মনিয়া আমাকে নিতে আসে। আমি ওদের দেখে অনেক ইমোশনাল হয়ে যাই। থাক, আর কাঁদিস না অরি। নতুন বউরা কাঁদলে মুখে গ্লো কমেই যায়। সমস্যা নেই, মুখ ফেস প্যাক লাগিয়ে দেবো না? আমি এই বিয়েটা করতে চাই না গাইস, প্লিজ হেল্প মি। তোর চাওতে কিছু যায় আসে না অরিন, ভাইয়া তোকে চাই, এটাই বড় কথা। মানে তোরা এতদিন সব জানতি? হুম। শুধু আমরা নয় অরিন, তোরা আশেপাশে সবাই জানতো তুই কিংসুক ভাইয়ের বউ। আমি মরে যাব? অরি, শোনা কথা শুন। ভাইয়া সব তছনছ করে দিবে অরিন, এমন কিছু চিন্তাও করিস না। তোরা জেনে শুনে আমাকে খাদের দিকে ঠেলে দিচ্ছিস কেন? সামনে তো ছবি পাবলিকলি পোস্ট করেছিলাম বলে ভাইয়া আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি নষ্ট করে দিয়েছিল, আর তুই বলছিস তোকে সাহায্য করতে? তোর বিয়েটা যদি অপছন্দের মানুষের সাথে হতো তাহলে কি করতে সাথী? সাথী কিছু না বলে অনুতপ্ত হয়ে যায়, কারণ আমি সাহায্য না করলে ওর ভালোবাসার মানুষের সাথে বিয়েটা হতো না। বুঝলাম কাজ হচ্ছে, তাই আরও বেশি ইমোশনাল বানালাম সাথীকে। আর তার সাথে সাথে আমার দুই গণ্ডগোলে বান্ধবীদেরও। বেশ কিছুক্ষণ পর ওরা সবাই আমার কথায় সায় দেয় আর আমাকে পালাতে সাহায্য করবে বলে ঠিক করে, কিন্তু তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হবে আমাদের। হুম। খুব সুন্দর লাগছে তো তোকে আম্মাজান। কি লাভ বলো? আমি ইমোশনাল হয়ে মনির দিকে তাকাই। মনে কিছু না বলে আমার কপালে একটা কিস দেয় আর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, চল তোরা নিচে চল, সবাই অপেক্ষা করছে, বিয়ের ড্রেস দেখতে হবে। মনির সাথে সাথে আমরাও নিচে যাই। পরিবারের সবাই এসেছে, সাথে আমার বাবা মাও। মাকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছিল আমার। সোজা জড়িয়ে ধরি আর একসাথে অনেকক্ষণ গল্প করি। সকাল থেকে কিংসুকে আর দেখিনি। যাক, ও না আসলেই ভালো, কিন্তু আমার না চাওতে আর কি হতো। সবাই বাইরে যখন বিয়ের তোড়জোড় নিয়ে ব্যস্ত, তখন আমি আর আমার গন্ডগোলের টিম ব্যস্ত ছিলাম প্ল্যান করতে। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে এসে কিংসুক আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওনার রুমে আর গালে সুন্দর মতো একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কিভাবে হয় আমার কথার অবাধ্য হবার?
কিংসুক আমার দু বাহু ধরে ঝাঁকিয়ে বলে, তোকে সকালে শাড়ি পরতে বলেছিলাম, পরিসনি কেন? আমার ভালো লাগছিল না। চুপ, একদম চুপ, মেয়ের পুঁতে ফেলবো। আমার কথার অবাধ্য হওয়া না? উনি সাথে সাথে আমার দোপাট্টাটা টান দিয়ে ফ্লোরে ফেলে দেয়। প্লিজ। ডোন্ট ডিস্টার্ব। আমার ড্রেস পুরোটা উনি রাগে ছিঁড়ে ফেলে আর আলমারি থেকে শাড়ি বের করে। ওনার আলমারিতে এত শাড়ি দেখে বুঝলাম উনি আগে থেকে প্রিপেয়ার্ড এসবের জন্য। আমাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় আর নিজের হাতে শাড়ি পরিয়ে দেয়। আমি কিছু না বলে শুধু পাথর মূর্তির মতো তাকিয়েছিলাম। এটা প্রথমবার নয় যে আমি তোকে আন্ড্রেস দেখছি। আমার চোখ বড় বড় হয়ে যায়। আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে বলেন, তোর রুম সহ বাথরুমের সব জায়গায় ক্যামেরা লাগানো। কি? আমাকে কি তোর সাধু মনে হয়? আমি লজ্জায় আর ঘৃণায় কোনো কথাই বলতে পারলাম না। শাড়ি পরানো শেষে উনি আমাকে শেষবারের মতো সাবধান করে দেয়, যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আমাকে মারতে ওনার 2 সেকেন্ডও সময় লাগবে না। সেই দিন ওনার কথা শুনলে হয়তো আজকে আমার এই পরিণতি হতো না। স্যার, পুরো এয়ারপোর্ট খোঁজা শেষ, ম্যাডাম এয়ারপোর্টের কোথাও নেই। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমার অরণকে চাই, নাহলে কাউকে জীবন্ত ছাড়বো না। কিংসুকের হুঙ্কারে সব গার্ডরা একজন আরেকজনের মুখোমুখি তাকায় আর সব জায়গায় আরও 3 জন লোক বাড়িয়ে দেয় অরিনকে খোঁজার জন্য। কারণ তারা সবাই জানে কিংসুক আবির খান কে। আন্ডারওয়ার্ল্ডে আজ অবধি যতজন এসেছে তারা সবাই কিংসুকের কাছে নস্যি। মানুষ মারা আর গায়ের ধুলো পরিষ্কার করা তার কাছে কোনো ম্যাটারই করে না। কিংসুকের খুন করার স্টাইল নিকৃষ্টের থেকেও বেশি। সে কোনো কিছুরই প্রমাণ রাখে না। খুন করার নেশা থেকে বের হয়ে সে ডুবেছিল একজন মানুষের নেশায়। কিংসুক কখনো ভাবেনি সবার জীবন কেড়ে নেওয়া মানুষটাও কখনো কারো জন্য নিজের জানও দিতে পারবে। কিন্তু আজকে তার চোখে নেই কোনো ভালোবাসা, আছে শুধু রাগ, অরিনের বেইমানি রাগ। বিয়ে রাতে আমি মানিশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গা পরেই বিয়ে করব মনি। এমন শাড়ি তো ওল্ড ফ্যাশন। কিন্তু এখন এই সময় তুই লেহেঙ্গা পাবি কোথায় অরিন? আমি জানি না। একটু আগেও তো আমাকে বিয়ে করতে চাচ্ছিলে না, এখন এমন নাটক করছিস কেন? আর কোনো প্ল্যান নেই তো? কিংসুকের কথায় সবাই দরজায় তাকায়। আমি না করলে কি আপনি আমাকে ছাড়বেন বলুন? মরার আগ অব্দি তো নয়। আমার একটাই স্বপ্ন, বিয়েতে লেহেঙ্গা পরবো, তাও মানিশ মালহোত্রার। পূরণ করবেন না? কিংসুক অরিনের কাছে যায় আর ওর 2 গাল ধরে কপালে চুমু দেয়। তোর জন্য তো জানও দিতে পারবো, লেহেঙ্গার কি জিনিস? কয়টা লাগবে বল? 3টা। ঠিক আছে। কিংসুকের ঠিক আছে কথাটা বলার সাথে সাথেই অরিন কিংসুককে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ ভালো স্বামী। কিংসুকের জানে সুখের সীমানা নেই। তার বউ তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, যার জন্য সে এতগুলো বছর ধরে অপেক্ষা করছে। সে তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। তুই আমাকে 2 ঘন্টা সময় দেবো, আমি লেহেঙ্গার মেলা বসিয়ে দিচ্ছি। আপনি নিজে যে আনেন তাহলে। আমি যাব। কথাটা বলেই কিংসুক চলে যায়। আজকে আর তার কোনো সুখের সীমানা নেই। কিন্তু কিংসুক তো আর জানতো না অরিন তারই ভালোবাসাই ব্যবহার করলো। কিংসুকের চলে যাওয়ার 20 মিনিট পর অরিনও বোরকা পরে বের হয়। সাথে পুষ্প আর মুনিয়া তাকে সাহায্য করে। তারা এমন নিখুঁতভাবে প্ল্যান করেছিল যে অরিন চলে গেলেও কেউ তাদের সন্দেহ করবে না। বাসায় মহিলা লোকের সংখ্যা বেশি হওয়ায় কেউ সন্দেহ করেও নি তাকে, অবশ্য করার কথাও না। কিংসুক আজকে আর তেমন কোনো কিছুই বা লক্ষ্যই করেনি। তার প্রিয়তমা তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর, খালাম্মা, অরিন আপা ঘরে নাই। অন্য কোথাও আছে হয়তো, খুঁজে দেখ মাধুরী। আচ্ছা। বেশ অনেকক্ষণ ধরে অরিনকে কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সবার টনক নড়ে। কারোরই আর বুঝতে বাকি থাকে না যে অরিন পালিয়েছে। কিন্তু কিংসুককে এত সহজে সব মেনে নেবে? সবার ভয় আর চিন্তার মাঝে কিংসুককে গাড়ি প্রবেশ করে বাড়ির ভেতরে। সবাই তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে। কি বলবে তার কিংসুককে? সবাইকে একসাথে বাহিরে দেখে কিংসুকের মনে হয় কিছু একটা তো হয়েছে। আমার বউ কোথায়? একা রেখেছ কেন ওকে? কিংসুক? কে? অরিন? অরেন কি মনি? ভাইয়া, অরিন নেই। সাথীর কথায় কিংসুকের চোয়াল শক্ত হয়ে আসে।
কোথায় গেছে? জানি না। ফোন করা হয়েছিল? ওর ফোন বাসায়। ওর বিছানায় এই চিঠিটা পেয়েছি। কি লেখা? শুধু সরি লেখা আছে। কিংসুকের আর বুঝতে বাকি রইল না তার প্রাণ ভোমরা তাকে ধোকা দিয়ে চলে গেছে। কিংসুক চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ তারপর লেহেঙ্গাগুলো বের করে আনে আর তাতে একটা একটা করে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তার থেকেও 3 গুণ বেশি আগুন জ্বলছিল কিংসুকের বুকে। বর্তমান সব গার্ডরা চলে যাওয়ার পর কিংসুক অরিনের ছবির সামনে দাঁড়িয়ে থাকে। আমার চোখের প্রতিটি পানির হিসাব তোকে দিতে হবে অরিন। আমাকে কাঁদিয়ে ঠিক করলি না তুই। এই সাথী, আমরা যে অরিনকে সাহায্য করছি এটা যদি ভাইয়া জেনে যায়? চুপ কর বোকার তোর, ভুলেও মুখ খুলিস না। সাথীদের কথা বলার মাঝে খুব বিকট শব্দ আসে নিচ থেকে। ওরা ভয়ে থতমত খেয়েছে। যতক্ষণে সবাই নিচে যাচ্ছিল ততক্ষণে কিংসুকের ধ্বংস খেলা শুরু হয়েছে। নিজের সব কিছু সে ভেঙে গুড়িয়ে দেয়। দাদু ভাই থাম এবার, আর কত করবি? সব তো শেষ এখানের। শেষ নয় দাদি, শুরু। পুরো বাড়িটাই কি এখন ভেঙে ফেলবি তুই? না দাদি, অনেক কিছু। কিংসুকের কথার কেউ অর্থ বুঝল না। আমি না আসা অবধি এখানকার কোনো কিছুই যেন পরিষ্কার না হয়। যেটা যেভাবে আছে সেটা যেন সেভাবেই থাকে। কিন্তু এত কাজ এভাবে রাখলে তো কারো ক্ষতি হবে বাবা। হবে না। কথাটা বলে কিংসুক নিজের রিভলভার ট্রিগার টেনে বের হয়ে যায় বাসা থেকে। পালানোর খুব শখ না তোর? চল তোকে দেখাই কিংসুক আবির খান কে। রাত তখন 2:56। পরপর 13টা গাড়ি গোল করে ঘিরে দাঁড়ায় একটা বাসকে। গাড়িগুলো একটার পেছনে আরেকটা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে কোনো মহামূল্যবান জিনিস পাহারা দেওয়া হচ্ছে। না, বাসে থাকা যাত্রীদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র উদ্দেশ্য একজন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটকে রাখা। আর রাখাও হলো তাই। কিছুক্ষণ পর একজন 6 ফুট লম্বার সুদর্শন পুরুষ নিজের রিভলভারের ট্রিগার টানতে টানতে এসে দাঁড়ায় বাসটার সামনে। আর তার বাজ পাখির চোখ দিয়ে একজন বেঈমান নারীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। না, এটা কোনো ভালোবাসার পর্যবেক্ষণ নয়, অসম্ভব রাগ আর ঘৃণার পর্যবেক্ষণ এটা। একে একে সবাই বাস থেকে নামলো না সেই কাঙ্ক্ষিত বেঈমান নারীটি। কিভাবে বা নামবে? সামনে যে তার মরণ ফাঁদ। স্যার বাসে আর কেউ নেই ম্যাডাম ছাড়া। গুড। পুরো বাসা ফাঁকা করে দিয়ে তাতে প্রবেশ করে এই কিংসুকের প্রতিটি কদম অরিনের ভেতর ভয় বাড়িয়ে দিচ্ছিল। কিংসুক খুব শান্ত স্বাভাবিকভাবে অরিনের পাশের সিটটায় বসে আর রিভলভার দিয়ে নিজের মাথা চুলকাতে চুলকাতে অরিনের দিকে একবার আরেকবার রিভলভারের দিকে তাকায়। ভয় অরিনের প্রাণ যায় অবস্থা। কি করবে সে? বেশ অনেকক্ষণ দুজন চুপচাপ বসে থাকার পর কিংসুক এক টান দিয়ে অরিনকে নিজের সাথে মিশিয়ে নেয় আর মাথায় রিভলভার পয়েন্ট করে বলে, পালানোর খুব শখ না তোর? আমার থেকে পালাবি? চল তোকে দেখাই কিংসুক আবির খান কে। কিংসুকের বলা প্রতিটি কথা অরিনের শরীরে সূচের মতো ফুটে। খুব জোরে পরপর 4টা থাপ্পড় পড়ে অরিনের গালে। কোনো কথা বলতে না দিয়েই তাকে এক প্রকার টেনে ছিঁড়ে হিচড়ে বাস থেকে নামানো হয়। একটা জড়বস্তুকে যতটা নির্দয়ভাবে মানানো হয় ঠিক সেভাবে বা নামানো হলো অরিনকে। নামিয়ে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিংসুক অরিনকে। অমর, স্যার। ঢাল। কিংসুকের কথায় অরিনের চারপাশে পেট্রোল ঢালা হয়। এসব দেখে ভয়ে শেষ হয়ে যায় অরিন। আমার থেকে পালাবি? কিংসুকের কাছ থেকে? এই কত বড় কলিজা তোর! আজকে তোর কলিজা মেপে দেখবো আমি। কথাটা বলে একটা দেয়াশোলায় বের করে সাইকো হাসি দিয়ে অরিনের দিকে তাকায় কিংসুক। একবার কাঠের দিকে আরেকবার অরিনের দিকে তাকায় সে। অতিমাত্রায় কান্নার কোনো কথা বের হয় না। সে শুধু আকুতি মিনতি করতে থাকে। কিন্তু অরিনের কোনো আকুতি মিনতি আজকে কিংসুকের মন গলাতে পারেনি। কিংসুক জ্বলন্ত কাঠিটা পেট্রোলে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে থাকে। চারপাশে আগুন দেখে পাগলের মতন ছোটাছুটি শুরু করে দেয় অরিন। কিন্তু কোনো লাভই হয় না। তার চারপাশে আগুন কিভাবে বাঁচাবে সে নিজেকে? কিংসুক খুব মনোযোগ সহকারে অরিনের এই করুণ দৃশ্য উপভোগ করতে থাকে। আজকে থেকে তোর জীবনের একমাত্র ভিলেন আমি, এই কিংসুক আবির খান। প্রচণ্ড ধোঁয়া আর গরমে অরিন ওখানেই সেন্সলেস হয়ে যায়। কিন্তু সেন্স না থাকার পরও শেষ রক্ষা হয়নি তার।
হঠাৎ নিজের শরীরে ঠান্ডা পানি পড়াতে সেন্স ফিরে অরিনের। সে আস্তে আস্তে করে চোখ খুলে তাকায় আর দেখতে পায় কিংশুককে। কিংশুককে দেখা মাত্র তার একটু আগের সব কথা মনে পড়ে যায় আর ভয়ে চারপাশে তাকায়। না, কোনো আগুন নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, কিন্তু তার এই স্বস্তির নিঃশ্বাস নেওয়াটা আরেকজনের অশান্তির কারণ হয়ে যায়। কিংশুক এক হাঁটু মাটিতে পেরে বসে আর অরিনের চুল মুঠি করে ধরে। আজকে থেকে তোর প্রতিটি রাত হবে কালো রাতের থেকেও খুটখুটে অন্ধকার, হয় সোয়ার। অরিন শুধু চুপচাপ চোখের পানি ফেলে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এত কষ্ট কি তার পাওয়ার কথা ছিল? অরিন সুযোগ বুঝে কিংশুককে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর দৌড়ে ছুটে যায় ফাঁকা রাস্তায়। কোনো গার্ড তাকে বাধা প্রয়োগ করেনি। কিংশুক অরিনের ছুটে যাওয়া দেখে হাসতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক প্রকার হয়রান হয়ে যায় সে আর মাটিতে বসে পড়ে সে। ঠিক তখনই কোনো ছায়া মানবের মূর্তি দেখতে পায় সে। Are you tired, baby girl? Or want some more fun? অরিন ভয়ে আরো জোরে কাঁদতে থাকে। না, সেই পারেনি কিংশুকের হাত থেকে বাঁচতে। দেখো, এত দূরও লাভ নেই, শুধু শুধু বাবাতা করবে। Save some energy for tonight. Let's go to our house. অরিন আর চুপ করে না থেকে বলেই বসে। আওয়ার হাউস? নো, ইউর হাউস, নট মাই। Everything is yours what I have, baby girl. কথাটা বলে অরিনকে টানতে টানতে নিয়ে গেল গাড়ির কাছে। কি যেন একটা মনে করে কিংশুক একটু থেমে যায় আর অরিনের দিকে তাকায়। আজকের রাতটা তো প্রায় শেষ, এখন আর কিছু করা যাবে না, কিন্তু যেটা করা যাবে সেটাই করি, চল। কথাটা বলে অরিনের দুহাত একটা হ্যান্ডকাফ দিয়ে গাড়ির পেছনে আটকে দেয় আর নিজে স্টিয়ারিংয়ে বসে। লুকিং গ্লাস দিয়ে অরিনকে দেখে আর বলে, আজকে তোকে জন্মের মতো দূর করাবো জান। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয় কিংশুক আর মিডিয়াম জোরে গাড়ি চালানো শুরু করে। আর অরিন সাথে সাথে দৌড় শুরু করে। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় মেশিনের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো। হলেও তাই অরিন মাঝ পথে পড়েছে আর গাড়ি চলতে থাকে আপন গতিতে, যার ফলে অরিন বেশ অনেক জায়গায় ব্যথা পেয়ে যায় আর কেটে যাওয়ার ফলে রক্তের বন্যা বয়ে যায়। তার হাত ছিঁড়ে আসার উপক্রম হয়ে যায়, কিন্তু তাতেও বিন্দুমাত্র দয়া হয়নি কিংশুকের। একজন মানুষ যেখানে সামান্য ব্যথা পেলেই তার পুরো শরীর অবশ হয়ে যায়, শরীরে পুরো ভার ছেড়ে দেয়, সেখানে অরিনকে বেঁচে থাকতেও মৃত্যুর যন্ত্রণা নিতে হচ্ছে। কিন্তু তার উপরে বিন্দু পরিমাণও দয়া হয় না কিংশুকের। পুরো শরীর যখন একদমই নিঃসতেজ হয়ে যায় অরিনের, তখন কিংশুকের গাড়িটা থামে। অরিন তখন সেন্সলেস হয়ে গাড়ির সাথে লেগে থাকে। তার পার পানি অবশ হয়ে গেছে আর হাতটা তো বাদই দিলাম। অরিনের এমনই করুণ দয়া দেখে গার্ডদের চোখেও পানি চলে এসেছিল, কিন্তু আসলো না শুধু কিংশুকের। কেন জানি কোনো প্রতিশোধের নেশায় মেতে আছে সে আজকে। কিংশুক গাড়ি থেকে নেমে অরিনের হাতের গাড়ির ভেতরে বসে আর তার পার্সোনাল ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। উদ্দেশ্য হসপিটাল। খুব বেশি ব্লিডিং হওয়ার ফলে অরিনের জ্ঞান ফিরতে 2 দিনের মতো সময় লাগে। এই 2 দিনে সব কিছু মোটামুটি স্বাভাবিক হলেও কিংশুক কিছুতেই স্বাভাবিক হয়নি। সে মেতে আছে তার বেঈমান বউকে শাস্তি দেওয়ার নেশাতে। Mr. Khan, Yes, doctor? she's fine now. You can go to check her. ডাক্তারের কথা শুনে কিংশুক অরিনের কেবিনে প্রবেশ করে আর তার হাতের স্যালাইনটা এক টান দিয়ে খুলে তাকে কোলে করে নিয়ে বের হচ্ছে। হঠাৎ এমন হবে অরিন বুঝতেও পারেনি। একজন মানুষ কতটা নির্দয় হলে এমন চলন্ত স্যালাইন খুলে ফেলতে পারে। ব্যথা করছে না? হুম। আমারও করেছিল যখন তুই আমাকে ধোকা দিয়ে চলে গেছিলি। অরিন আর কোনো কথা বলে না, সে শুধু ব্যথায় কাঁচরাতে থাকে। আর কিংশুক তাকে নিয়ে গাড়িতে বসায়। তার খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। অরিনের জানা নেই তার সাথে ঠিক কী হতে যাচ্ছে। খানবাড়িতে গাড়ি ঢোকার সাথে সাথে কিংশুক অরিনকে কোলে করে ভেতরে নিয়ে যায় আর দাঁড় করে ভাঙা কাজগুলোর সামনে। আতিয়া বেগম অরিনকে দেখে জড়িয়ে ধরতে চায়। স্টপ মনি। তুই কি করেছিস ওর সাথে কিংশুক? ওর শরীরে হসপিটালের ড্রেস কেন? এখনো কিছু করিনি মনি, করব সুন। ও মনি, আমাকে বাঁচাও। অরিন কথা বলা মাত্র কিংশুক তাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই, কে বাঁচাবে তোকে? আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? আমাকে প্লিজ ছেড়ে।
অরিনের কথা সম্পূর্ণ শেষ না হতেই কিংসুক তাকে ধাক্কা মারে, দিয়ে কাঁচের উপরে ফেলে দেয়। অনেক হয়েছে কিংসুক, মেরে ফেলবি ওকে তুই? দরকার হলে তাই করবো দাদি। এই বেইমান নারীর শাস্তি দরকার। কিংসুক! কিংসুক কারো কথা না শুনে অরিনের হাত ধরে দাঁড় করায় আর কাঁচের উপর দিয়ে হেঁটে যেতে বলে। যে পা দিয়ে আমার থেকে দূরে পালিয়ে যেতে চেয়েছিল, সেই পা দিয়ে আজকে কাছের উপরে হাঁটবি তুই। কিংসুকের কথা শুনে অরিন সহ বাড়ির ভর্তি সকলের আত্মা বের হওয়ার উপক্রম হয়েছে। না, সে এতটা সরল সোজা নয় যে নিজের উপরে হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারবে না। কিন্তু অরিন নিরুপায়, কারণ অরিনের রুমে যেই ক্যামেরা ছিল সেই ক্যামেরার ফুটেজে কিংসুক অরিন আর সাথীদের পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা দেখেও সে শোনে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের সে কিছুই বলেনি, কারণ তখন অরিনকে খোঁজাটা জরুরি ছিল। এখন তাদের তিনজনের মাথায় রিভলভার পয়েন্ট করা। তাদের দোষ একটাই, তারা অরিনকে কিংসুকের থেকে আলাদা করতে চেয়েছিল, যার ফলেই তাদের এই দশা। কিন্তু অরিন যদি কাঁচের উপর দিয়ে হেঁটে যায় তাহলেই তারা মুক্তি পাবে। অরিন ছলছল চোখে তাদের দিকে তাকায় আর কিংসুকের কথা মতো কাঁচের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য পা বাড়ায়। হাঁটতে থাক অরিন। আমার লাগছে গো। ঠিক আছে, ওরা মরবে। কথাটা বলেই কিংসুক ওদের মারার জন্য বলে আর সাথে সাথে রাজি হয়ে যায় হাঁটার জন্য। সবাই ছলছল নয়নে তাকিয়ে থাকে অরিনের দিকে, কিন্তু কারো সাহসও ছিল না কিছু করার। সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এইভাবে কাঁচের উপর দিয়ে হাঁটা, হলেও তাই। আর সে স্নেহ হারিয়ে ফেলে। কিংসুক অরিনকে কোলে করে তার রুমে নিয়ে যায় আর তার লোকদের বলে ডাক্তার ডাকতে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার যখন অরিনের পায়ে ব্যান্ডেজ করে চলে যায়, তখন কিংসুক চুপচাপ অরিনের পাশে বসে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তাকে জড়িয়ে ধরে সেও শুয়ে থাকে জ্ঞানহীন অরিনের সাথে। অরিনের মাথা নিজের বুকের উপর নেয় আর হাত বুলাতে বুলাতে বলে, এসব তো কিছুই নয় জান, আমাকে এই কাতনের ফল তুই পাবি। খুব শান্তিতে শুয়ে আছিস না? কিন্তু আমি তো শান্তিতে নেই। তুই জানিস, এই পাথরের মধ্যে মানুষটা যেদিন 3 কবুল বলেছিল, সেদিন থেকেই তোকে নিজের সব দিয়েছে। সেন্সলেস অরিনের দিকে তাকিয়ে, দুনিয়ার সব নারী হারাম হয়ে গেছে কিংসুকের জন্য, শুধুমাত্র তোকে বউ মারানোর পর থেকে। আর তুই আমাকে ধোকা দিয়ে চলে গেছিলি। পাগলের মতো চাই আমি অরিন, কিন্তু এত সহজে ক্ষমা করলে তুই আবার পালাবি। তোকে আর আমি পালাতে দেব না জান। আজকে থেকে তোর সব আমার এই পাগল প্রেমের দুনিয়ায় তোকে স্বাগতম, কিন্তু তোকে শুদ্ধ করতে হবে। অনেক বেশি রক্তক্ষরণের ফলে অরিন বেশ দুর্বল আর শক্তিহীন হয়েছে, যার ফলে সে যে কিংসুকের বুকের উপরে রাত্রি অতিবাহিত করেছিল তা বুঝতেই পারেনি। কিন্তু সারাদিন না খাওয়া আর ক্লান্তিতে তার ঘুম ভেঙে যায় মধ্যরাতে। ধীরে ধীরে চোখ পিটপিট করে খুলতে থাকে আর চারপাশটা ভালো মতো দেখতে থাকে। না, এটা তার ঘর নয়, কিন্তু বেশ পরিচিত ঘরটা। কিন্তু কার? সে কথা ভাবতে ভাবতে তার মুখে কারো গরম নিঃশ্বাসের আভাস পড়তে থাকে। অরিন তার চোখ বাঁকিয়ে সামনে তাকায়। সামনে থাকা মানুষটাকে দেখে তার এত পরিমাণের ভয় বেড়ে যায় যে সে রীতিমতো ধরফর করে উঠতে যায়, কিন্তু পায়ে ব্যথা আর কোমরে কারো শক্ত হাতের বাঁধনের ফলে সে উঠতে যেও উঠতে পারে না। আবার কিংসুকের বুকের উপরে পড়ে যায় সে। অরিন ধীরে ধীরে তাকায় কিংসুকের দিকে। কিংসুকের চোখ অসম্ভব লাল। না, রাতে জাগলে তো এমন লাল হওয়ার কথা না। তাহলে কি কিংসুক অরিনের জন্য কেঁদেছে? না, এটা কি করে সম্ভব? যাকে নির্দয়ের মতো কষ্ট দিল তার জন্য কেঁদেছে? পসিবলই না। অরিনকে দেখে কিংসুক রাগে আরও ফুলতে থাকে। তার রাগ এত মাত্রায় বেড়ে যায় যে সে অসুস্থ অরিনকে ধরে সোজা কেবল কোলে করে বাথরুমে নিয়ে যায় আর বাথটবের ঠান্ডা পানিতে ছেড়ে দেয়। শুধু ছেড়ে দেয় বললে ভুল হবে, রীতিমতো বরফের মতো ঠান্ডা পানিতে তাকে রাখে। এমনিতে অসুস্থ, তার উপরে ঠান্ডা পানি অরিনের ছোট্ট শরীর নিতে পারে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? তুই ভালো মতোই জানিস সেটা। আপনার মতো জানোয়ারকে আমি কখনো বিয়ে করব না, মরে গেলেও না। অরিনের কথায় কিংসুক নিজের রাগ আর আটকাতে পারে না। সোজা থাপ্পড় বসিয়ে দেয় অরিনের গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে বাথটবের সাথে মাথা লেগে কেটে যায় আর রক্ত পড়তে থাকে। অরিন বাথটবেই নিজের সেন্স হারিয়ে বসে। অরিনের যখন সেন্স ফিরে তখন সে তার নিজের রুমে, পাশে তার মনি, মা, দাদি বসা। সবাইকে একসাথে দেখে অরিন খানিকটা বিচলিত হয়।
আজ বেশ কয়েকদিন পর তাদের সে এত কাছ থেকে দেখেছে। সবার মুখ লাল আভা বরণ করেছে, চোখ মুখ ভীষণ ভোলা। তাহলে কি কিছু হয়েছে? আর অরিন তো কিংশুকের কাছে ছিল, তাহলে এখানে কি করে? অরিনের ভাবনার মাঝেই তার কানে আসে বসে থাকা মনির কথা। কিংশুক আশেপাশে নেই অরিন, চিন্তা করিস না। মনির কথায় অরিনের টনক নড়ে। যাক, তাহলে সে কিংশুকের হাত থেকে রেহাই পেয়েছে। কিন্তু কিভাবে? আর তার জ্ঞানহীন অবস্থায় কি হয়েছিল? আতিয়া বেগম আবার বলে, জানি না ঠিক কতদিন তোকে রক্ষা করতে পারবো আমি। আমার মেয়েকে অমন একটা সাইকোপ্যাথ ছেলের সাথে বিয়ে কিছুতেই দেব না। 5 বছর আগেই তো বিয়ে হয়ে গেছে আপা ওদের, সেটা কিভাবে অস্বীকার করবেন? তখন আমার মেয়ে ছোট ছিল, তাই তার বিয়েটাও অবৈধ। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এটা কি এতটা সোজা আপা? না, কিন্তু আমি করব। যেখানে ও কিংশুকের থেকে পালিয়ে যেতে চেয়েছিল বলে আজকে মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে, সেখানে ওকে একেবারে নিয়ে যাবে? কিংশুক কি এটা হতে দেবে? দরকার হলে আমি পুলিশ প্রশাসন লাগাবো, তাও অরিনকে কিংশুকের হাতে তুলে দিব না। কিছু মনে করো না লিজা, এতে কোনো কাজ হবে বলে আমার মনে হয়। কারণ কিংশুক সাধারণ কেউ নয়, ও অরিনকে ছাড়বে না। দরকার হলে নিজের হাতে মেয়েকে মেরে ফেলবো, তাও এমন সাইকো ছেলের সাথে থাকতে দিব না। অরিন তার মা আর মনি আর দাদির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে আর বোঝার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি, কি হয়েছে বাড়িতে। অরিনের সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগে, আর কয়েকদিনে সে কিংশুকের ছায়া মূর্তিও দেখেনি। তাহলে কি কিংশুক নামের অভিশাপটা চলে গেছে তার জীবন থেকে, নাকি বিশাল বড় কোনো ঝড়ের পূর্বাভাস এটা? অরিন এখন অনেকটাই সুস্থ, যাতায়াত করার মতন সুস্থতা অর্জন করেছে সে, তবে বেশ দুর্বল এখনও। কিন্তু এরই মাঝে বিপত্তি ঘটে তার মাকে নিয়ে। উনি অরিনকে নিয়ে রাজশাহী চলে যেতে চান, থাকতে চান না এই বাড়িতে। সবাই বাধা দিতে যেও দেয় না, কারণ অরিনের এখানে থাকাটা যে নিরাপদ নয় সেটা সবাই জানে। তাই কেউ জোরাজুরি করে না, বরং হাসি মুখেই বিদায় দেয়। দোয়া করি যেন তোকে আর এই বাড়িতে না আসতে হয় অরিন। আতিয়া অরিন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ভালো থেকো মনি। অরিনকে নিজের মেয়ের মতো মানুষ করেছিল আতিয়া বেগম। সে সারা জীবন বিয়ে করেনি কিংশুককে মানুষ করবে বলে। যখন কিংশুকের বিয়ে হয় তখন আতিয়া বেগম অরিনকে ছেলের বউ নয়, নিজের মতন আপন করে নেয়। তার খাওয়া, ড্রেস, স্কুল, কলেজ সবটাই আতিয়ার ইচ্ছেতে হয়েছিল। নিজের জানের টুকরো ছিল অরিন, কিন্তু সেই জানের টুকরোকে আজকে সে নিজ হাতে বিদায় করে দিচ্ছে। আমার মেয়েকে এতদিন দেখে রাখার জন্য আপনার শুকরিয়া আদায় করলেও কম হবে আপা। ও তো আমারও মেয়ে। আমাদের ভুলে যাস না অরিন। কথাটা বলেই অরিনকে জড়িয়ে ধরে সাথী, পুষ্প, মুনিয়া। তোদের কিভাবে ভুলতে পারি বল? সবার থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে পড়ে তাদের গন্তব্যস্থানে, উদ্দেশ্য রাজশাহী। সবকিছু চুপচাপ থাকলেও অরিনের মনে আছে হাজারটা প্রশ্নের চাঞ্চল্যতা। কি হয়েছিল সেদিন? আর কিংশুকি বা কোথায়? থাক, সেটা আর জানতে চায় না সে। জেনে বা কী করবে? একটা অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছে সে, আর কি চায়? সময় চলতে থাকে সময়ের ব্যবধানে। পরিবেশ অনেকটাই ঠান্ডা, সব কিছু কেমন যেন একটা বিষাদময় শান্ত। কি যেন একটা হবে তার পূর্ব আভাস দিচ্ছিল যে এই প্রকৃতিটা। সব কিছু ঠান্ডা হলেও কেউ একজন হাতের দু আঙ্গুলের ফাঁকে সিগারেট ধরে আপন শান্তিতে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে, আর দেওয়ালে লাগানো একজন মেয়ে মানুষের মুখশ্রী দেখছে। আহা, কি যে শান্তি সে পাচ্ছে এই ছবিটা দেখে। মনে হচ্ছে তার দুনিয়ার সব শান্তি এই ছবিটার মধ্যে আছে। কিন্তু কেই বা জানতো তার এই শান্তির মাঝেও রয়েছে অশান্তির পূর্বাভাস। 17 দিন আমার থেকে দূরে থাকার শাস্তি 17 জন্মে ভুলবে না তুই বেবি। যদিও মুসলিমদের একবারই জন্ম হয়, তাই এক জন্মে তোকে সবকিছুর হিসাব দিতে হবে। রাজশাহী এসেছে আজ প্রায় 17 দিন হলো অরিনের। সময়ের সাথে সাথে সে সব কিছু ভুলে যেতে থাকে না, আর মনে রাখবে না সে এই বিষাক্তময় দিনগুলোর কথা। সে ট্রান্সফার নিয়ে ভর্তি হয় রাজশাহীর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখনও ক্লাস জয়েন করেনি, শুধু ভর্তি হয়েছে। এখন সে নিজের দিকে ধ্যান দিতে চায়, নিজের জীবনটা ফুলে ফুলে ভরে দিতে চায়।
কিন্তু তার তো আর জানা নেই তার এই ফুলের মতো জীবনে কাঁটার আবির্ভাব হয়েছে। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন দুনিয়ার সব কিছুই তুচ্ছ মনে হয়, যেমনটা হয়েছিল কিংসুকের। সে অরিনকে এত পরিমাণে ভালোবাসতে শুরু করলো যে নিজের উপরে তার আর কোনো কন্ট্রোল নেই বললেই চলে। কিন্তু 17 দিন আগে সে যে অরিনকে খুব কাছে পেয়েও যেতে দেবে তা কল্পনাও করতে পারেনি সে। কিন্তু এমনটা নয় যে অরিন তার লোকচক্ষুর আড়ালে ছিল। অরিনের প্রতি সেকেন্ডের খবর ছিল কিংসুকের কাছে। সেদিনে কয়েক কদম হেঁটেছে তাও। এই অরিন আপু, চলো না কোথাও ঘুরতে যাই। কোথায় যাবি মেঘ? ফুচকা খেতে। কিন্তু আমার তো বাইরে খাওয়া বারণ মেঘ শোনা। ওকে, আমি খাবো, তুমি দেখো। আচ্ছা, কিন্তু মায়ের থেকে পারমিশন নিয়ে নে। ওটা আমি আগেই নিয়েছি। ওকে চল। মেঘ হলো আরিফ খন্দকার আর লিজা খন্দকারের ছোট মেয়ে, অরিনের একমাত্র আদরের ছোট বোন। অবশ্য তাদের একটা ভাই ও আছে, নাম রোদ্দুর। অরিনের 2 বছর পর রোদ্দুর হয়। খানিকটা পিঠাপিঠি ওরা, কিন্তু তেমন একটা মিল নেই বললেই চলে। মেঘ আর অরিন হলো অন্তরাত্মা। 2 বোন যেমন সুন্দরী তেমন একজন আরেকজনের জান। ঢাকা থেকে রাজশাহী আসলেই অরিন সারাদিন মেঘের সাথে থাকতো, আর মেঘও মাঝে মাঝে অরিনের সাথে দেখা করতে যেত ঢাকায়। তাদের বন্ডিংটা ছিল বন্ধুর মতো। কেউ প্রথমে বলতেই পারবে না যে তারা বোন। এখন মেঘের মূল উদ্দেশ্য হলো অরিনকে বাসা থেকে বের করা আর কিংসুকের সাথে দেখা করানো। 17 দিন আগে যখন মেঘ জানতে পারে তার বড় বোনের বিয়ের কথা, তখন থেকে তারও খুব ইচ্ছে করে নিজের দুলাভাইকে দেখার। আর হলেও তাই। একদিন কিংসুক নিজে থেকে মেঘদের কলেজের সামনে আসে আর বড় ভাই হিসেবে সাহায্য চায়। কিংসুকের চোখে অরিনের জন্য এক সমুদ্র ভালোবাসা দেখে মেঘ রাজি হয়ে যায় কিংসুকের কথায়। আর যাই হোক, দুলাভাইয়ের কথা তো আর ফেলা যায় না। পাপ পুণ্য বলেও তো একটা কথা আছে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? প্ল্যান সাকসেসফুল। ওকে। কিংসুকের সাথে ফোনে যোগাযোগ করে মেঘ বের হয় ফুচকা খেতে অরিনকে নিয়ে। সারাদিন বাসায় থাকতে থাকতে অরিনেরও তেমন একটা ভালো লাগছে না, তাই বের হলো সে। কিন্তু সে তো জানে না তার জন্য অপেক্ষা করছে মহা মুসিবত। যেহেতু রাজশাহী একটা সুন্দর নগরী, তাই রিক্সা দিয়ে ঘুরতে সবাই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। অরিন আর মেঘ রিক্সা নেয়। বাসা থেকে 15 মিনিট দূরে নদীর পাড়ে চলে যায় তারা। সেখানকার বিকালের প্রকৃতি মনোমুগ্ধকর। এই আপু, আমি অর্ডার দিচ্ছি। ওকে। আজ অনেকদিন পর অরিন মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছে। আহা, কি সুন্দর দৃশ্য! জীবনটা যেন আবার নতুন করে উপভোগ করছে সে। কিন্তু তার এই মন ভরে নিঃশ্বাস নেওয়াটা যেন আরেকজনের দম বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিংসুক কখনোই চায় না অরিনকে বাহিরের জগতের কেউ দেখুক। সে সব সময় চায় অরিন 4 দেয়ালের মাঝে তার বুকে থাকুক। কিন্তু অরিন কি এত সহজে এটা মেনে নেবে? আপু, ফুচকা দিয়ে গেলে আমায় ডেকো, আমি একটু ছবি তুলি, এবুতে দিব। বেশি দূরে যাস না কিন্তু। এই তো তোমার উল্টো দিকে। ওকে। মেঘ অরিনকে একা রেখে চলেছে, কারণ সে জানতো এখন তার একমাত্র ভিলেন দুলাভাই কিংসুকের এন্ট্রি হবে। কিছুক্ষণ পরে 2 প্লেট ফুচকা সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায়। অরিন একা একা টেবিলে বসে মনোমুগ্ধকর প্রকৃতি দেখছে আর শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো আজকে এই জনবসতি জায়গাটা একদম খালি, নেই কোনো মানুষের আনাগোনা। অরিন বিষয়টাকে তেমন পাত্তাই দিল না। কিছুক্ষণ পর এভাবে থাকার পর সে যখনই 1 পিস ফুচকা নিজের মুখের কাছাকাছি নেয়, ঠিক তখনই কেউ একজন এসে বাজ পাখির মতন তার হাতে থাকা ফুচকাটা নিজের মুখে ঢুকিয়ে দেয় আর অরিনের হাতে গভীরভাবে চুমু খায়। সামনে দাঁড়ানো বিশাল মানবটিকে দেখে অরিনের জীবন যায় যায় অবস্থা। সে কোনো রকম উঠে দাঁড়িয়ে দৌড় দিতে চায়, কিন্তু তার আগেই সে ছায়া মানবটি তার শক্তিশালী হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। We can run, but I'll find you. Because once I claim something, it never slips from my grasp. কিংসুকের কথা শুনে অরিনের কান্না বেড়ে যায়। সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারে না।
কিংশুকের মতো 6 ফুট উচ্চতার জিম করা পুরুষের শক্তির কাছে অরিনের শক্তি নস্যি মাত্র। আমাকে ছেড়ে দিন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না ঠিক মতো, ছাড়বো কিভাবে বল? অরিন আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। একটা কাগজ আমাকে তোর কাছে আসা থেকে আটকাবে? দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোকে আমার থেকে আলাদা করবে। কিংশুক তীব্র রাগ নিয়ে অরিনকে খুব শক্ত করে ধরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তুই মরে গেলেও তোর লাশ নিয়ে আমি সংসার করবো, আর জীবিত বেলা ছেড়ে দেব? নাও, নেভার। তোর পায়ের নখ থেকে চুলোর আগা অবধি সবটাই আমার, তোর কোনো কিছুই নিচের নয়, তুই পুরোটাই আমার। আর তোকে ছেড়ে দেব সামান্য কাগজের বৈধতার জন্য? অরিন শুধু কিংশুকের কথাগুলো শুনে আর চুপচাপ চোখের পানি ফেলে। কি করবে সে? আমি মরে গেলেও আপনার হব না। তাহলে মরে যা। কথাটা বলে কিংশুক তার রিভলভারটা বের করে অরিনের মাথায় ধরে আর উল্টো দিকে পয়েন্ট করে গুলি করে। হঠাৎ এমন গুলির আওয়াজে অরিন কিংশুকের বুকে সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর, এই অরিন আপু ওঠো না আপু, কি হলো, ওঠো। মেঘের ডাকে অরিন শান্ত আস্তে আস্তে চোখ খুলে আর কি হচ্ছে বোঝার চেষ্টা করে। তার যখন জ্ঞান ফিরে তখন সে তার নিজের ঘরে, কিন্তু তারা তো বাহিরে ছিল। তাহলে এখানে? আমরা বাসায় এলাম কখন মেঘ? আমরা নয়, তুমি। মানে? তুমি তো আমাকে ফেলে রেখে চলে এসেছিলে। তোমাকে না পেয়ে আমি বাসায় চলে আসি আর দেখি তুমি বিছানায় শুয়ে আছো। অরিনের আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ, কিন্তু কিংশুক তাকে নিয়ে আসলো আর কেউ কিছু বলল না। মা কোথায় রে? মা তো নেই আপু, কোথায় যেন গেছে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওর রুমে গেলাম। মেঘের চলে যাওয়ার পর অরিনের ফোনে একটা ভিডিও আসে। নোটিফিকেশনের নাম লেখা মাই হাজব্যান্ড, কিন্তু অরিন তো এমন নামে কারো নাম্বার সেভই করেনি। তাহলে সে ভয়ে ভয়ে হোয়াটসঅ্যাপে যেয়ে ভিডিওটা ওপেন করে আর দেখার সাথে সাথে তার চোখ বড় বড় হয়েছে। ভিডিওতে দেখাচ্ছে সে খুব সুন্দর করে কিংশুকের কোলে শুয়ে আছে আর কিংশুক তাকে চুমুতে ভরিয়ে দিচ্ছে আর গান গাচ্ছে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ইস কি লজ্জা! কিংশুক যে গান গাইতে পারে তা আজকে প্রথম দেখলো অরিন, কিন্তু এমন গান কি গায় ভাই, ছি! অরিন রাগে ওয়াশরুমে চলে যায় আর ফেস ওয়াশ দিয়ে মুখ ঘষতে থাকে, কারণ কিংশুকের কোনো ছোঁয়ায় সে রাখতে চায় না। কিন্তু সে তো আর জানতো না রাতে তার জন্য কি অপেক্ষা করছে। মুখ ঘষতে ঘষতে একদম লাল করে ফেলে অরিন। না, কিংশুকের কোনো ছোঁয়ায় রাখতে চায় না সে তার শরীরে। কিংশুকের ছোঁয়া তার যতটা অস্বস্তি লাগে তার থেকেও বেশি ভয় পায় সে কিংশুককে। পৃথিবীতে মনে হয় এখন একমাত্র কিংশুকই আছে যাকে অরিন খুব বেশি ভয় পায়। কিংশুককে দেখলে তার সে সময়ের কথাগুলো মনে পড়ে যায়। কি নির্দয়ভাবে তাকে আঘাত করেছিল সে, বিন্দুমাত্র দয়াও হয়নি তার অরিনের উপরে। এতটা ঘৃণা কেন অরিনের উপরে? মুখ ঘষতে ঘষতে হঠাৎ মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। পরিবেশটাও বেশ ভারী লাগছে তার, কিন্তু ওয়াশরুমের ভেতরে তো সে ছাড়া আর কারো থাকার কথা নয়। তাহলে তাই তড়িঘড়ি করে মুখে পানি দেয় অরিন আর বেসিনের মিররের দিকে তাকায়। হঠাৎ মিররে তাকাতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে তার, আর থরথর করে কাঁপতে থাকে অরিনের সর্বাঙ্গ। হঠাৎ একটা ভারী পুরুষাঙ্গী কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। এত গভীরভাবে স্পর্শ করবো বলছে, দুনিয়ার কোনো পানি তোকে শুদ্ধ করতে পারবে না। আপনি অন্য কাউকে আশা করছিলে বেবি গার্ল? কিংশুকের কথা শুনে অরিন ভয়েই চিৎকার দিয়ে নিজের চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয় আর দুহাত দিয়ে জামার দুপাশ খামচে ধরে। না, এটা হতে পারে না। কিংশুক এখানে আসতেই পারে না। না না, এটা স্বপ্ন আমার। চোখ বন্ধ করে কথাগুলো বিড়বিড় করে বলতে থাকে অরিন, আর কিছুক্ষণ পর ধীরে ধীরে নিজের চোখ খুলে আর সামনে তাকায়। না, কিংশুক নেই। যাক, সে কল্পনা করেছিল তাহলে এতক্ষণ। আদৌ কি এটা অরিনের কল্পনা ছিল?
কিন্তু কল্পনা হলেও সত্যি। রাতের বেলা মায়ের ডাকে অরিন আর বাকি সবাই খাবার খেতে নিচে যায়। অরিনদের দোতলা বাড়িটা বেশ গোছানো আর ছিমছাম। রাজশাহী শহরের বেশিরভাগ বাড়ি একই রকম হয়। সবকিছুই অরিনের মায়ের হাতের কারসাজি। মানুষ হিসেবে তিনি বেশ শৌখিন বটে, সেটা তার সংসার দেখলেই বোঝা যায়। আধুনিকতার পাশাপাশি সাহিত্যের ছোঁয়াও আছে বাড়িতে। মিসেস লিজা খন্দকার আর আরিফ খন্দকার ছেলে মেয়েদের পাশে বসে খাবার খেতে থাকেন, আর মিসেস লিজা অরিনকে খাবার খাওয়াতে থাকেন। ভালো করে খাও মা, অনেক দুর্বল তুমি। বেশি করে খাও মামুনি, তাহলে সুস্থ হবা তাড়াতাড়ি। আচ্ছা বাবাই। কি দিন আসলো, আজকাল আর কেউ পাত্তা দেয় না এই বেচারিকে। মেঘপুরি, এত হিংসুকে কেন তুই? আমি তো হিংসুক হই। মা, ওকে খাইয়ে দাও তুমি, না হলে কাল অবধি আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। সবার কথার ফাঁকেই হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে আসে। তোরা বস, আমি দেখছি। কিছুক্ষণ পর অরিনের মায়ের সাথে ডলি ফুফি ভেতরে আসে। আয় বোন, খেতে বসো আমাদের সাথে। বসছি, দাঁড়া ভাই, আগে ওদের সাথে তো কথা বলতে দে। কেমন আছিস অরিন? জি আলহামদুলিল্লাহ ভালো ফুপি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছেলের বউ এসে গেছে, আর কি মন্দ থাকা যায়? মানে? মানে কিছু নয় মা, তোমরা খাও। আপা আপনি চলেন, একটা জিনিস দেখায়। লিজা খন্দকার এক প্রকার টানতে টানতে নিয়ে যান ডলি চৌধুরীকে, কারণ লিজা চাচ্ছেন না অরিন এখন এমন কিছু জানুক যা সে নিতে পারবে না। ডলি চৌধুরী হলো অরিনের বাবা আরিফ খন্দকারের একমাত্র বোন, যার ছেলের সাথে লিজা খন্দকার অরিনের বিয়ে দিয়ে তাকে কিংসুকের থেকে আলাদা করে দিতে চায়। কি গো অরিনের মা, সমস্যা কি তোমার? অরিন এখনো কিছু জানে না আপা। যার বিয়ে তার খবর নেই? আর কয়েকটা দিন যাক না আপা, আমি ওকে বোঝাবো। ঠিক আছে বাপু, যা ভালো বুঝো তোমরা, কিন্তু এই শুক্রবারে এই কাবিনটা করিয়ে রাখবো বলে দিলাম। ঠিক আছে আপা, আমি অরিনকে বোঝাবো। লিজা খন্দকার আর ডলি চৌধুরী যখন একজন আরেকজনের সাথে কথোপকথন করছিল, ঠিক তখন কেউ একজন আড়ালে দাঁড়িয়ে তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। আহারে আমার ভোলা মা জননী রে, কিংসুক ভাই যে কি জিনিস সেটা তুমি টের পাবা, নিজে তো পাবাই, সাথে আমাদেরও নিয়ে ডুববা। হায় রে মেঘ, একদিকে মা আরেকদিকে বোন, কি যে করি। রাত তখন কাটায় কাটায় দুইটা, নিশ্চুপ প্রকৃতি, জনমানব শূন্য রাস্তা, নেই কোনো আলোর রত্রিমা। এটা কি শুধুই রাতের গভীরতা, নাকি কাউকে কাছে পাওয়ার তীব্র বাসনার পূর্বাভাস? মেডিসিন খেয়ে অরিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই কেউ একজন বিশাল দেহের ছায়া মূর্তি প্রবেশ করে তার রুমে, আর হাঁটু পেরে বসে তার বিছানার কিনারায়। নিজের হাত দিয়ে তার গালে স্লাইড করতে করতে বলে, তুই আমার অনেক শখের বউ। লোকে বলে অরিন কিংসুকের শখের বউ। মানুষের শখের কত জিনিস হয়, আর আমার শখের তুই। নিজের শখের জিনিস ছাড়া থাকতে কতটা কষ্ট হয় তুই বুঝতে পারবি না বউ। একটু থেমে আবার বলা শুরু করে, তোকে এখান থেকে নিয়ে যাওয়া আমার জন্য কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, কিন্তু তুই অসুস্থ, মায়ের কাছে কয়েকদিন থাক। আমাকে সামলাতে তোর অনেক শক্তি দরকার। কথাগুলো বলে কিংসুক অরিনের কপালে চুমু খায় আর চলে যায়। সকালবেলা সকাল একটু দেরি করে ঘুম থেকে ওঠে অরিন। কড়া মেডিসিনের ফলে তার ঘুম ভাঙতে সময় লাগে অনেক। আর লিজাও মেয়েকে ডেকে তুলে না, কারণ অরিনের ঘুম হওয়াটা প্রয়োজন ওর সুস্থতার জন্য। অরিন ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করার জন্য। এসে দেখে তার ফুফাতো ভাই রকি এসেছে। রকি অরিনের থেকে 5 বছরের বড়, আর ছোটবেলা থেকেই অরিনকে খুব পছন্দ করত। সে জানে অরিনের বিয়ের কথা। এখন যখন সব শেষ, তাই তার আশা আবার জেগে ওঠে। কেমন আছো অরিন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? ভাইয়া ডেকো না তো, কল মি রকি। ওকে রকি ভাইয়া। অরিন আর রকির কথোপকথন লিসা আড়াল থেকে দেখছিল। দুজন দুজনকে পছন্দ করে বলে উনার ধারণা হয় না এবার আর কোনো বাধা নেই অরিন আর রকির বিয়েতে। কিন্তু উনার তো জানালেই উনার এই চিন্তার জন্য অরিনকে কত বড় মাসুল গুনতে হবে। এভাবে আরও 2 দিন চলে যায়।
আর আসে সেই দিন, যেই দিনটার জন্য অরিনের মা অতি ব্যাকুলতার সাথে অপেক্ষা করে, অর্থাৎ শুক্রবার। সকাল থেকে লেগে থাকে অরিনদের বাসায় ওর আর রকির কাবিনের তোড়জোড়। বাদ জুমার পর তাদের কাবিনের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে সম্পন্ন হবে বলে তারা সিদ্ধান্ত নেয়। সব কিছু ঠিকঠাক থাকলেও মা কেন আজকে অরিনকে শাড়ি পরাচ্ছে জানা নেই অরিনের। শুক্রবারে সচরাচর তার মায়ের অনেক কাজ থাকে, কিন্তু আজকে কেন তাকে নিয়ে মেতে আছে সেটা তার বোধগম্য হলো না। হঠাৎ শাড়ি কেন পরছো মা? কারণ তোর বিয়ে। কি? রক্ত দিয়ে ভরা পুরো খন্দকার বাড়ি, আলোর লেশমাত্র নেই, গা থমথমে পরিবেশ। নিঃশ্বাসের আওয়াজও পাওয়া যাবে কিনা সেটা বলা মুশকিল। সোফার এক কোনায় মাথা নিচু করে হাতের ভাঁজ দিয়ে মুখমণ্ডল ঢেকে আছে অরিন। তার ঠিক সামনের সোফাটায় একটা কালো শার্ট, অবশ্য এখন এটা রক্তে রাঙানো লাল বললেই চলে। পরিহিত হাতে রক্তে ভেজানো ধারালো চাপাতি দিয়ে পায়ের উপরে পা তুলে গা এলিয়ে দিয়ে বসে আছে কিংসুক। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে 10 থেকে 12 জন বডিগার্ড, সবার হাতেই ধারালো অস্ত্র। দেখে মনে হবে কোনো রণক্ষেত্র জয় করতে এসেছে তারা। কিংসুক কিছুক্ষণ চুপচাপ বসে থাকে ওইভাবে, আর এক দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে থাকে। একজন হিংস্র বাঘ যেমন তার শিকারের দিকে তাকিয়ে থাকে, কিংসুকও ঠিক সেইভাবেই তাকিয়ে থাকে অরিনের দিকে। স্যার সব রেডি? কিংসুক ধীরে ধীরে উঠে অরিনের কাছে যায় আর ওর খুব কাছে এসে বসে। এখনো কান্নার অনেক বাকি শখের বউ। কথাটা বলে কিংসুক অরিনের হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আমি যাব না আপনার সাথে, আপনি একটা পাগল। হ্যাঁ, তোর জন্য। অরিন কিংসুককে ধাক্কা দিয়ে তার বাবার দিকে ছুটে যেতে নিলেই কিংসুক সাথে সাথে শক্ত করে ওর কোমর ধরে ফেলে আর নিজের সাথে মিশিয়ে নেয়। পালানোর শখ না তো? সারা জীবনের মতো বন্দি করে রাখবো তোকে। অরিন তার বাবার দিকে তাকিয়ে আকুতি মিনতি করতে থাকে। বাবা আমাকে বাঁচাও প্লিজ। চাচা, আরো জোরে জোরে চাচা। আমার হাত থেকে তো তোকে কে বাঁচায় এটাই আমি দেখব। আমি পুলিশে যাব, আপনি একটা খুনি। ইন্সপেক্টরকে কল দিতে আসতে বলতে ওমর। তোর ভাবি আমার নামে কমপ্লেন করতে চায়। কথাটা বলে কিংসুক সহ বাকিরা হাসতে থাকে, আর অরিন সেই সুযোগে ওকে ধাক্কা দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। কিংসুকও ওর পিছু নেয়। কিছুক্ষণ আগে খন্দকার বাড়িতে। কারণ তোর বিয়ে। কি? এসব কি বলছো তুমি মা? আমি যা বলছি আর যা করছি সবটা তোর ভালোর জন্যই অরিন। কিন্তু মা। কোনো কিন্তু নয় অরিন। এছাড়া কিংসুকের হাত থেকে তুই রেহাই পাবি না মা। তাই বলে হুট করে এভাবে? কিংসুক যদি খুনাক করেও টের পায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আর তুই যদি একবার অন্য কারোর হয়ে যাস তাহলে আর কোনো শক্তিই থাকবে না তোকে আটকানোর। তাই বলে বিয়ে? এটাই একমাত্র উপায় অরিন। প্লিজ লিসেন টু মি। অরিন কিছুক্ষণ চুপচাপ ভাবতে থাকে তার মায়ের কথা। সত্যিই তো, অরিন যদি অন্য কারো হয়ে যায় তাহলে আর যাই হোক কিংসুক তাকেই আর নিজের করে পাবে না। ঠিক আছে মা, আমি রাজি। মিসেস লিজা খন্দকারের খুশি আর দেখে কে। অবশেষে তার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে। মা, বাবা নিচে ডাকছে তোমাকে। আচ্ছা, তুই একটু বস ওর সাথে। ওকে। মিসেস লিজা খন্দকার নিচে চলে যায় আর অরিনের সাথে মেঘ বসে থাকে। বাহ অরিন আপু, এই লাল শাড়িতে তো তোমাকে একদম নতুন বউ বউ লাগছে। তাই নাকি? দুলাভাই তো দেখেই ফিদা হবে। খুব পাকা হয়ে গেছিস তো তুই। কতটা পেকেছি সেটা তোমরা ধীরে ধীরেই টের পাবা। মানে কিছু নয়। অরিন আর মেঘের কথোপকথনের মাঝে মিসেস লিজা খন্দকার উপরে আসে মেয়েকে নিতে। সবাই তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লিজা খন্দকার মেয়েদের নিয়ে নিচে আসেন আর সোফায় বসান অরিনকে। বাহ, আমার ছেলের বউকে কি সুন্দর লাগছে রে, একদম লক্ষ্মী পুতুল। কথার মাঝে অরিনকে একবার দেখে নিল রকি। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তার ছোটবেলা থেকে পছন্দের মানুষের সাথে তার বিয়ে হতে যাচ্ছে।
তো শুভ, কাজে দেরি কেন? সব শুরু করা যাক। সবাই খুব আনন্দের সাথে সহমত প্রকাশ করলো। কাজী ধীরে ধীরে কাগজ বের করতে লাগলো আর সবাই সুন্দর মতো বসলো। বরছাড়া বিয়ে কিভাবে হবে? কিংসুকের কথায় সবাই দরজার দিকে তাকায় আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমার বউয়ের বিয়ে আর আমাকে কেউ ইনভাইট করলো না। স্যাড, ভেরি স্যাড।